যেই নামটা বললেন মেঘমল্লার বসু, সিনিয়র সিটিজেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পড়ে আছে। এবং আপনাকে মবস্টার বলেই তারা অ্যাড্রেস করে, কেমন লাগে বিষয়টি? মবস্টার যে বলে, যারা বলে আমার কাছে মনে হয় তাদের কাছে আসলে মবের সংজ্ঞা ক্লিয়ার না। আপনাদের ডাকসুকে মাঝে মধ্যে আমরা দেখি যে মানসুরা, যিনি ছাত্র দলের, তিনি ডিকসু বলে বলেন। এটা আসলে মানসুরা বলুক আর যে বলুক না কেন, খুবই বিকৃত মানসিকতার একটা শব্দ চয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কত দূর এগোলো? ইতোমধ্যেই যারা প্রতিনিধি রয়েছেন তারা 1.5 মাস অতিক্রম করেছেন। শিক্ষার্থীদের হয়ে ডাকসু কি কি কাজ ইতোমধ্যেই করেছে সেই বিষয় সম্পর্কে জানবো। সেই বিষয়ে কথা বলতে আজকে মিরর ক্যাফেতে আছেন ডাকসুর সমাজ সেবা বিষয়ক সম্পাদক এবি জুবায়ের। এবি জুবায়ের, আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। আমরা তো দেখলাম যে প্রায় 1.5 মাস এর বেশি হয়ে গেছে, তো আসলে ডাকসুকে নিয়ে আপনারা কি কি প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, সে বিষয়ে জানবো পরে। প্রথমেই যদি বলি যে ডাকসু কি কি কাজ করার এখতিয়ার রাখে? ডাকসুর কাজ বলতে এরকম নির্দিষ্ট করে বলাটা একটু কঠিন। ডাকসুর প্রধান কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যে অধিকার, ন্যায্য অধিকার, সে অধিকার সংরক্ষণ করা। এটা হচ্ছে মোটা দাগে ডাকসুর কাজ। এখন এই কাজ করতে গিয়ে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের কাজ ভিন্ন। যেমন আমাদের ক্রীড়া সম্পাদক, তার কাজ খেলাধুলা কেন্দ্রিক শিক্ষার্থীদের যে অধিকার, যেটা তাদের পাওয়ার কথা ভার্সিটি থেকে, সেটা তাদের এনশিওর করা। সমাজসেবা সম্পাদকের কাজ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করা। এরকম করে প্রত্যেকটা সেক্টর ভিত্তিক আমাদের যে সব জায়গায় অধিকারের প্রশ্ন আছে, সেই অধিকারকে সুন্দর মতো রক্ষা করাটা ডাকসুর কাজ। এখন পর্যন্ত কি কি কাজ ডাকসুতে হয়েছে? এটা একটা দুঃখজনক প্রশ্ন আসলে। দুঃখজনক কেন? কারণ কাজ করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট প্রয়োজন, যেই এনভায়রনমেন্ট প্রয়োজন আমাদের, তার কোনোটাই আসলে এখন পর্যন্ত ঠিকমতো ক্রিয়েট হয় নাই। আমার কাজ করব কিভাবে? ডাকসুর যে সমস্ত কাজ, এগুলো করতে তো অনেকগুলোতে হিউজ বাজেটের ব্যাপার, কিন্তু আমাদের এখনও পর্যন্ত বাজেট জিরো। জিরো মানে একদমই জিরো। ইভেন ডাকসুর যে ভার্সিটি থেকে বাজেট পাবে সেটার কথা বাদই দিলাম। আমরা স্টুডেন্টরা যে প্রতি বছর টাকাটা দেই ভর্তি হওয়ার সময় হল সংসদে এবং ডাকসুর প্রতি, এই টাকাটাও আমাদের ব্যালেন্সে নাই। তার মধ্য থেকেও আমরা আসলে নিজেদের কি বলবো, আসলে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাইরে থেকে বিভিন্ন স্পন্সর আমাদের অ্যালমনে কানেক্ট করে বিভিন্নভাবে ম্যানেজ করে কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি, এবং সেই তুলনায় কাজ বেশ ভালোভাবে আগাচ্ছে। আপনি আমাদের ডাকসুর যেই ফেসবুক পেজ আছে, সেই পেজে হচ্ছে আমাদের প্রতিদিন আপডেট দেওয়া হয় আমরা কী কাজ করি না করি। মোটা দাগে বলতে গেলে কাজটা প্রতিদিনই হচ্ছে। মোটা দাগে বলতে গেলে ডাকসুর পক্ষ থেকে বিভিন্ন হলের রিডিং রুমে এসি লাগানো হচ্ছে। আমাদের যে দীর্ঘদিন একটা বিড়ম্বনা, লাল বাস নিয়ে, বাস কই থাকে ঠিকমতো আপডেট থাকে না, তো এই বিষয়গুলো সমাধানের জন্য একটা লাল বাস নামে একটা অ্যাপ আমরা লঞ্চ করেছি। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনার, সভা, সেমিনার ডাকসুর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। কিছুদিন আগে হচ্ছে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়েছে, ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে, ছাড়পোকা নিধন নিয়ে কাজ চলতেছে। মোট কথা ডাকসু আসলে শুরু করেছে তো জাস্ট অল্প কয়েকদিন হলো আর কি, ঠিকমতো রান করতে পারতেছে না। বাট এর মধ্যেও ডাকসু যেভাবে আগাচ্ছে, আমরা খুবই আশাবাদী যে ডাকসু যদি তার নির্ধারিত সময়টা ঠিকমতো পূর্ণ করতে পারে, শিক্ষার্থীরা একটা আমূল পরিবর্তন দেখতে পাবে ইনশাআল্লাহ। আপনার যে বিভাগ আর সমাজ সেবা বিভাগ, আসলে এখানে আপনি কি কি কাজ করেছেন ইতিমধ্যেই? ডাকসুর যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী সমাজসেবা সম্বন্ধে কাজ তেমন নাই সত্যি কথা বলতে। কাজ হচ্ছে কি, ডাকসু কর্তৃক যে আমাদের একটা স্কুল পরিচালিত হওয়ার কথা, সেই স্কুল পরিচালনা করা, নিরক্ষরতা দূর করা, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করা, এটা হচ্ছে সংবিধান অনুযায়ী। বাট প্র্যাকটিক্যালি সমাজসেবা সম্বন্ধে কাজের আসলে কোনো অন্ত নাই, শেষ নাই, হিউজ কাজ। তো সেই জায়গা থেকে কাজ মোটামুটি করতেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা বড় বড় দক্ষ আছে। একটা দক্ষ ছাত্রলীগ আর একটা দক্ষ ছারপোকা। তো ছাত্রলীগকে তো আমরা মোটামুটি জুলাইতে বিতরিত করেছি ক্যাম্পাস থেকে, কিন্তু ছারপোকাটা এখনও পুরোপুরি বিতরণ করতে পারি নাই। তো ডাকসু এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একদম শুরুতেই, যদিও আমাদের ফান্ডে কোনো টাকা নেই, তারপরেও বাইরে থেকে স্পন্সর এনে একটা বড় অ্যামাউন্টের টাকা খরচ করে আমরা প্রত্যেকটা হলে ছারপোকার ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি। এটা হচ্ছে কোনো দেশি কোম্পানি থেকে না, দেশি বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়, একবার দিলে 1 মাস 2 মাস পরে আবার ছারপোকা চলে আসে ঠিক হয়। তো এই জন্য আমরা একটা বিদেশি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে আমরা আমাদের হলগুলোতে ছারপোকার ওষুধ দেওয়াচ্ছি। আশা করতেছি এটা দেওয়ার মাধ্যমে ছারপোকা সমস্যাটা স্থায়ী সমাধান হবে। এটা সমাজসেবা সম্বন্ধে এখানে আমরা এখানে সমন্বয় করতেছি। এরপরে হচ্ছে আমরা প্রতি মাসে একটা করে মেডিকেল হেলথ ক্যাম্প করব। তো স্বাস্থ্য সম্পাদকের সাথে সমন্বয় করে এটাও করতেছি। এবং হচ্ছে আমার কাজগুলো মেনে হচ্ছে তাৎক্ষণিক বিভিন্ন সমস্যার শিক্ষার্থীদের পাশে থাকি আমি। আর সবচাইতে বড় যেটা বিষয়, যেটা নিয়ে তো আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশটাকে সেফ রাখার জন্য
যে সমস্ত মাদকসেবী, ভবঘুরে ছিন্নমূল মানুষ, এদেরকে ক্যাম্পাস থেকে দূর করে ক্যাম্পাসের পরিবেশটাকে শিক্ষার্থীদের জন্য সেফ করার যে কাজটা, এইটা মেইনলি হচ্ছে আমি এখন করতেছি। এবং এটা একটা বড় চ্যালেঞ্জের নাম। এটাতে আসলে এর পেছনে মেকানিজমটা অনেক বড়, এবং অনেকগুলো হচ্ছে প্রশাসনিক জটিলতা আছে, সিস্টেমগত জটিলতা আছে, অবকাঠামোগত জটিলতা আছে। তো এই সমস্ত ব্যারিয়ারগুলোকে আমি আসলে একটা একটা করে পার করতেছি। আশা করতেছি এই সমস্ত ব্যারিয়ারগুলো পার করে আমি যদি এটা স্থায়ী সমাধান করতে পারি, একটা সিস্টেম দাঁড় করাতে পারি, যেটার মধ্য দিয়ে আমি 1 বছর আসি, আমি 1 বছর পরে চলে গেলেও যেন শিক্ষার্থীরা এর সুফলটা ভোগ করতে পারে। আমি মনে করি এটা যদি আমি করতে পারি, তাহলে আমাদের ক্যাম্পাসের এক ধাক্কায় 60% সমস্যার সমাধান হয়ে যাবে, এটা যদি করতে পারি। আপনি বলছিলেন যে যারা ভবঘুরে রয়েছে তাদেরকে উচ্ছেদ করার কথা বলছেন, এবং অনেকে এই বিষয়টিকে আসলে মব দেখে, মানে মব হিসেবে দেখে, এবং আপনাকে মব স্টার বলেই তারা অ্যাড্রেস করে। কেমন লাগে বিষয়টি? মবেস্টার যে বলে, যারা বলে, আমার কাছে মনে হয় তাদের কাছে আসলে মবের সংজ্ঞা ক্লিয়ার না। আসলে মব বলতে আমরা কী বুঝি? মব কি? এটা কি ভালো নাকি খারাপ? এটা কি পজিটিভ চেঞ্জ জানে নাকি নেগেটিভ চেঞ্জ জানে? যারা আমার কাজকে মব বলতেছে, তো আমি আসলে কী কাজ করি? মব করার মধ্যে কোন কাজটা করছি? এই যে সমস্ত বিষয়টা, প্রথম যে বিষয়টা আসছে যে ক্যাম্পাসের মাদকসেবী, ভবঘুরে, ছিন্নমূল, যাদের দ্বারা আমার শিক্ষার্থীরা নানা সময় হেনস্থার শিকার হয়। আপনি জানেন কিনা জানি না, আমার ক্যাম্পাসে এমন ঘটনা ঘটেছে যে প্রকাশ্য দুপুরবেলা আমার একজন নারী শিক্ষার্থী, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে একজন রিক্সাওয়ালা সে প্রকাশ্যে মাস্টার বেড পর্যন্ত করেছে। এরকম ঘটনা আমার ক্যাম্পাসে ঘটে। আমার ক্যাম্পাসে এমন ঘটনা খুবই নর্মাল, যে একটা পাগল একটা মেয়ে স্টুডেন্টকে দৌড়ে এনে দিচ্ছে, তার দিকে একটা ওটা ছুঁড়ে মারছে, তাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে। এটা আমার ক্যাম্পাসে খুবই নর্মাল ঘটনা। আপনি দিনে দুপুরে যাবেন মেট্রো স্টেশন টিএসসি এলাকায়, দেখবেন প্রকাশ্যে ববগুরেরা বসে বসে ডেন্ডি খাচ্ছে, এই যে পলিথিনের ভেতর ঢুকিয়ে ডেন্ডি খাচ্ছে, গাঁজা সেবন করতেছে অহরহ প্রকাশ্যে। সবাই জানে, সবাই বুঝে, বাট কেউ কিছু বলতেছে না। এটা তো সমস্যাটা সবাই বুঝতেছে। সো আমি যখন এই সমস্যাগুলোর সমাধান করব, আমি যখন আমার ক্যাম্পাস থেকে মাদকসেবীদেরকে বের করে দেব, আমি যখন আমার ক্যাম্পাস থেকে ছিন্নমূল, ভবঘুরে, পাগল, যাদের দ্বারা আমার শিক্ষার্থীরা প্রায় সময় হেনস্থার শিকার হয়, নিরাপত্তা হুমকিতে ভোগে, ছিনতাইয়ের শিকার হয়, একদম নর্মাল, এই সমস্ত মানুষদেরকে যখন ক্যাম্পাস থেকে বের করব, এটা কেমনে মব হয়? আমি আমার ডাকসুর বাজার এখনও পাই নাই। আজকে প্রায় 1.5 মাস পার হয়ে 2 মাস হতে চললো, আমি কাজ করতে পারতেছি না। আমাদের ট্রেজারারকে বারবার বলছি, স্যার আমাদের টাকাটা দিন। আপনাদের ভার্সিটি থেকে যে ডাকসুর বাজেট, সেটা পরের হিসাব, আমাদের টাকা আমাদেরকে দিন। যে টাকা আমরা প্রতি বছর জমা দিই সেই টাকা দিন। বারবার লিখিতভাবে দেওয়া হয়েছে, মৌখিকভাবে বলা হয়েছে, শতবার আবেদন করা হয়েছে, কোনো সারা শব্দ নাই। যেদিন 3 আগস্ট সারা দেশে হাসিনা ম্যাসক্লিং চালাচ্ছে, এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে খুনি হাসিনার নামে স্লোগান হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। রেজিস্ট্রার বিল্ডিংয়ের ভেতরে স্টাফ আওয়ামীগঞ্জ যারা ছিল তাদেরকে সংগঠিত করে জয় বাংলা স্লোগান দিয়েছে এক ফেসিস্টের দোষর, তার নাম রুহুল আমিন। এই লোকটা 5 আগস্টের পরেও খোদ ট্রেজারার স্যারের রুমই কর্মরত আছে। এটা তাকে বারবার বলছি, স্যার এই যে দেখেন ভিডিও আমার কাছে আছে, সে 3 আগস্ট এখানে স্লোগান দিয়েছে, সকল তথ্য প্রমাণ তাকে দিয়েছি ট্রেজারার স্যারকে। স্যার সে আপনার অফিসে কর্মরত, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে সেটা আপনাকে নিতে হবে, এটাই আইন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী, সেই অফিসের যিনি উচ্চপদস্থ কর্মকর্তা তাকে নিতে হবে, তাকে নিতে হবে। তাকে এটা বারবার বলা হয়েছে। সে আমাদেরকে বলে কি যে আমার আসলে এখানে অনেক কাজ, তো এই কাজগুলো বুঝে এরকম মানুষ খুব কম আমার অফিসে। এই রুহুল আমিন সেই কাজগুলো খুব ভালো বুঝে, এই কারণে তাকে আমার দরকার, আমি তাকে ছাড়া চলতে পারতেছি না। মানে আপনি চিন্তা করেন তো, এটাকে যেন বারবার বলার পরও সে শুনতেছে না। তখন যখন আমি আন্দোলন নিয়ে যাব, শিক্ষার্থীরা আমাদের উপর যে প্রেশারটা ক্রিয়েট করতেছে, যে ডাকসু হওয়ার পরও কেমনে ক্যাম্পাসে ফেসিস্টের দোষর নিয়মিত কাজ করে, তো তখন যখন আমি শিক্ষার্থীর সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে তার কাছে গিয়ে দাবি উপস্থাপন করবো, এইটা যদি মব হয়, তাহলে তো আসলে এই ধরনের মব তো শিক্ষার্থীরা এগুলোই চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বোকা না, তারা তো বুদ্ধিমান, তাদের কাছে যদি এটা পজিটিভ হয়, তাহলে এই মব আমি 1000বার করতে আমার সমস্যা নাই। এই মব আমি আগেও করছি, এখনও করব, সামনেও করব। এটা যদি মব হয়, তাহলে হাসিনাকে দেশ থেকে যে বিতাড়িত করা হলো, এটা ছিল বড় মব। এটাই বড় মব। তো এই মব যদি আমাকে বলা হয়, এই জন্য যদি আমাকে মবস্টার বলা হয়, আমার কোনো দুঃখ নাই, বরঞ্চ আমি এতে আসলে গর্বিত বোধ করি। আমি মব করতেছি, যেটার মাধ্যমে আমার শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে, আমার সোসাইটি উপকৃত হচ্ছে, আমার দেশ উপকৃত হচ্ছে। এইভাবে কেন করবো না? অবশ্যই করবো। আমরা দেখলাম যে আপনারা যখন ভবঘুরে উচ্ছেদ করলেন, সেই সময় আপনাদেরই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন করে মেঘমল্লার বসু, তিনি একটা মন্তব্য করেছেন, ফাটাকেষ্ট বলে আপনাকে সম্বোধন করেছেন। এবং যদি বলি যে গত
গতকালকে একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে ফাটাক স্টোররা কতটুকু ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে পারলো বা কমাতে পারলো। তো সেই জায়গা থেকে আসলে তাদের এই সমালোচনাকে আপনি কীভাবে দেখেন? যেই নামটা বললেন মেঘমল্লার বসু, সিনিয়র সিটিজেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পড়ে আছে। আমার কাছে মনে হয় আমার ক্যাম্পাসের কী সমস্যা, কী সম্ভাবনা, সেটা উনি আমার থেকে খুব ভালো মতো জানে। তো সেই জায়গা থেকে এরকম একটা মানুষ যখন সেই সমস্যাকে সমাধান করতে যাওয়াতে বাধা প্রয়োগ করে, এটা খুবই দুঃখজনক। উনি জানে যে আমার ক্যাম্পাসে প্রকাশ্যে মাদক সেবন হয়, উনি জানে আমার ক্যাম্পাসে রিক্সার যানজটের কারণে হাঁটাচলা পর্যন্ত করা যায় না, উনি জানে যে আমার ক্যাম্পাসে সন্ধ্যা পরে ছিনতাই হয়। সো উনি এত কিছু জানা শোনার পরেও যখন আমরা সেগুলো সমাধান করার জন্য কাজ করতেছি, তখন কোথাও উনি আমাদেরকে হেল্প করবে সেটা না করে উনি এসে আমাদের পিছনে ডাকতেছেন। তো এইটা আসলে দুঃখজনক। তাকে আসলে বলতে চাই যে ক্যাম্পাসের যানজট যেটা সমস্যা সেটা আমরাও জানি, সেটা সমাধান করার জন্য কাজ করতেছি। যদিও ডিরেক্টলি এটা আমার কাজ না, বাট আমি করতেছি আমার শিক্ষার্থীদের কল্যাণের কথা ভেবে। সো তাকে বলবো আপনি আমাদেরকে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করে দিন। যখন আমরা কাজ করতেছি, যে সমস্ত ববগুড়ে সিনেমুলদেরকে ক্যাম্পাস থেকে আমরা বের করে দিচ্ছি, তাদেরকে যদি আপনি আবার ধরে নিয়ে এসে ক্যাম্পাসে মিছিল করান, যদি এদেরকে নিয়ে আসে ক্যাম্পাসে পরিবেশ নষ্ট করেন, তাহলে আমি কাজ কেমনে করব? আপনি আমাকে বলতেছেন যে ক্যাম্পাসে যানজট কেমনে বন্ধ হয় না এখনও, সেই কাজ তো আপনারাই করতেছেন। আপনারাই তো মানুষদেরকে উস্কানি দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসতেছেন এদেরকে। তো আপনি আবার এই কথা কেন বলতেছেন? আপনি তো দিশে রেতে করতেছেন। তার সাথে বড় কথা হচ্ছে আমরা কাজ শুরু করলাম কয়েকদিন, আমাদেরকে সময় দিন। আমি তো একটা আলটিমেট সিস্টেম দাঁড় করানোর কাজ করতেছি। আমি আশা করি সেই সিস্টেম দাঁড় করাতে পারলে এই সমস্যা দীর্ঘস্থায়ী সমাধান হবে। সেই পর্যন্ত আমাদের সময় দেওয়া লাগবে, আমাদের সুযোগ দেওয়া লাগবে। অযথা সমালোচনা না করে সহযোগিতা করেন, যেহেতু সবার ক্যাম্পাসটাকে সেফ রাখার দায়িত্বটাও সবার। যখন নির্বাচন হয়েছে আমরা দেখতে পেয়েছি তারা বারবার করে বলেছে বিজয়ী কে হয় হোক তাকে সবাই মিলে সহযোগিতা করবে। তো সেই জায়গা থেকে যারা হেরে গেছে তাদের কাছ থেকে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন? খুবই হতাশাজনক প্রশ্ন আসলে। আমরা চেয়েছিলাম যেহেতু একটা নির্বাচিত প্যানেল আসতেছে ডাকসুতে, যারাই আসুক কাজটা যেহেতু সবাই মিলেই করব, সবার ক্যাম্পাস সেফ রাখার সুন্দর রাখার দায়িত্বটা সবার। তো এই আশাটা আমাদের ছিল, কিন্তু সেই আশাটা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে আসলে। কারণ যেরকম সহযোগী মনোভাব আমরা চেয়েছিলাম সেটা আমরা পাচ্ছি না, বরঞ্চ ডাকসুকে ক্রমাগত বিতর্কিত করার জন্য কাজ করা যাচ্ছে আর কি। বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মহল, যাদের আসলে নৈতিক দায়িত্ব ছিল ডাকসুকে সহযোগিতা করা, ডাকসুর হাতকে শক্তিশালী করার মাধ্যমে ক্যাম্পাসটাকে সেভ করা, কিন্তু তারা আসলে সেটা না করে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ডাকসুকে বিতর্কিত করে দিচ্ছে, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নকে একেবারেই হিউমিলেট করে দিচ্ছে। এটা দুঃখজনক আসলে। আপনাদের ক্যাম্পাসে ছাত্র শিবির তারা অনেকগুলো পদে জিতেছে এবং আরও 3টি বিশ্ববিদ্যালয় জিতেছে। তো তাদের সাথে আপনাদের যদি বলো অভ্যন্তরীণ যোগাযোগ এটি আছে কি না, যে কীভাবে আসলে ছাত্র সংসদগুলোকে এগিয়ে নেওয়া যায়? ছাত্র শিবির আসলে জয়লাভ করেছে শিক্ষার্থীদের ভোটে। শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক পরিচয়কে এক পাশে রেখে হয়তোবা তাদের যোগ্যতা, দক্ষতা, সততা, কাজ করার আগ্রহ, মানসিকতা এগুলো দেখেই ভোট দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আর বোকা না, তারা তো মানুষ চিনে, কে ক্যাম্পাসে জন্য কাজ করতে পারবে, কার যোগ্যতা, দক্ষতা, সততা আছে। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির জয়লাভ করছে, এটা কোনো বড় বিষয় না, তাদের জন্য বড় বিষয়। বাট আমার ক্যাম্পাসে চিন্তা করলে এটা বড় বিষয় না, কারণ ক্যাম্পাস সবসময় চায় যোগ্য নেতৃত্ব। শিক্ষার্থীরা মনে করেছে ছাত্র শিবির যোগ্য, তারা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যোগাযোগ অবশ্যই আছে। আপনি দেখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে জাকসুর প্রতিনিধি দল এসেছিলেন, রাকসু থেকে এসেছিলেন। তারপরে হচ্ছে মোটামুটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত প্রতিনিধি তারা আমাদের এখানে এসেছিলেন। এখান থেকেও অনেকে যাচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ে। অভ্যন্তরীণ যোগাযোগটা ভালো আছে এবং আমরা আশা করতেছি যে এই তরুণ নেতৃত্ব 2025 সাল পেল, যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হচ্ছে, তো আশা করতেছি সকলের একটা সমন্বয় থাকবে। যেহেতু কিছু কিছু ইন্ডিভিজুয়াল বিষয় বাদে বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম বিষয়গুলোই একই রকম হয়। তো সেই জায়গা থেকে আশা করতেছি যে সকল বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় থাকলে প্রত্যেকে যদি একেবারে সহযোগী হয়, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে, আশা করতেছি ভালো কিছু হবে আর কি। এবং সেই আন্তঃযোগাযোগটা আমাদের মধ্যে আছে। একটু জানতে চাইবো এই যে ভালো কাজ, এই ভালো কাজের মধ্য দিয়ে আসলে ছাত্র শিবিরকে আপনারা প্রমোট করছেন কিনা ক্যাম্পাসে? ভালো কাজের মধ্য দিয়ে ছাত্র শিবিরকে প্রমোট আমরা করছি কিনা এটা আসলে মানে ভ্যালিড করছেন না, কারণ ছাত্র শিবির কাজ তো তারা নিজেরাই করতেছে। অনেকে মনে করেন যে আসলে এই ভালো কাজগুলোর মধ্য দিয়ে ছাত্র শিবির তাদের যে কাজ বলে বেড়াবে যে তারা এই কাজগুলো করেছে, এবং আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা জামাত বলি তারা আসলে বলে বেড়ায়। যারা আপনারা এই প্যানেলের বাড়ি থেকে এসছেন তারাই ব্যাপারটা কীভাবে দেখেন? এটা আসলে খুবই দ্বিচারিতা, এটা খুবই দ্বিচারিতা।
যে কাজ করতেছে ডাকসু, নাম হচ্ছে শিবিরের। এখন একটা বিষয় তো অবশ্যই আছে যে শিবিরের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ, ডাকসুর ম্যাক্সিমাম নেতৃবৃন্দ শিবির থেকে এসেছে, এটা আমরা মানতেছি। বাট তাই বলে ডাকসুর কার্যক্রমকে শিবিরের কার্যক্রম বলে ক্রেডিট নেওয়ার মানসিকতাটা খুবই খারাপ। তবে সত্যি কথা বলতে আমি আসলে ওরকম জামায়াত বা শিবিরের নেতৃত্ব পর্যায়ে কারোর থেকে এটা দেখিনি এখন পর্যন্ত, বাট অনেক সমর্থকের দেখেছি। ইভেন এমনও হচ্ছে আর কি যে কাজ করতেছে আমি, ক্যাম্পাস থেকে মাদকসেবীদেরকে বের করতেছে আমি, আমার কমেন্ট বক্সে এসে মানুষজন কমেন্ট করতেছে ধন্যবাদ সাদিক ক্যাম্প, ধন্যবাদ ছাত্র শিবির। তো এই বিষয়টা আসলে যারা ওই দলের সমর্থক কর্মীরা আছে তারা এনজয় করতেছে, হয়তো বা ছাত্র শিবিরের কাজগুলো করতেছে এরকম, এটা তারা মজা নিচ্ছে। এটা আসলে দ্বিচারিতে এক প্রকার, কারণ এখানে তো কাজ করতেছে ডাকসু, ফান্ডিং ডাকসু, নাম হচ্ছে ডাকসুর, ডাকসুর কথা বলে টাকা এনে আমরা কাজ করতেছি। সো নাম তো আসলে বড় ফ্যাক্টর না, তাও যদি নাম হয় সেটা ডাকসুর হবে, শিক্ষার্থীদের হবে। এখানে আসলে কোনো রাজনৈতিক দলের তো হওয়ার কথা না। এবং আমার দেখা মতে আমার যারা ডাকসু নির্বাচিত প্রতিনিধি যারা ছাত্র শিবির থেকে এসেছে, তারাও বিষয়টাকে এভাবে ফ্রেমিং করতেছে না, ছাত্র শিবির করতেছে, তারাও আসলে ডাকসু নামেই কাজগুলো করতেছে। সো এদিক থেকে তারা তাদের অবস্থান ক্লিয়ার। বাট তাদের যে কর্মী সমর্থকরা এগুলো করতেছে, আমার কাছে এটা মনে হয় দ্বিচারিতা, বুঝের ভুল। এটা তাদের আসলে বোঝা উচিত যে এগুলো আসলে ডাকসুর কার্যক্রম, ডাকসু করতেছে। এখানে ছাত্র শিবির তাদের বড় পরিচয় না, তাদের বড় পরিচয় তারা ডাকসুর প্রতিনিধি, ডাকসুর বেবি, ডাকসুর জিএস, ডাকসুর এজিএস। আপনারা ভবঘুরে উচ্ছেদের যে প্ল্যান পরিকল্পনা করেছেন এবং আমরা দেখেওছি যে আপনারা এটি করেছেন, অনেকের প্রশ্ন যে তারা কোথায় যাবে। দেখেন, আমি হচ্ছে যখন প্রথম এই অভিযানটা পরিচালনায় অংশ নেই, তখন আমার কাছেও খারাপ লেগেছিল আসলে যে এই মানুষগুলো আমার ক্যাম্পাসের মধ্যে মশারি টানিয়ে ঘুমিয়ে আছে, আমি এদেরকে বের করে দিলাম, এটা কেমন একটা প্রশ্ন, এরা কই যাবে, এই প্রশ্নটা আমার মনেও আসতো। কিন্তু একটু রিসার্চ করে, একটু ঘাটাঘাটি করে, একটু ঘোরাঘুরি করে আমি যখন দেখতে পাইলাম এই সমস্ত ছিন্নমূল মানুষদের উপর ভর করে এই ক্যাম্পাসে মাদকের কারবার চলে, এ সমস্ত ছিন্নমূল ভবঘুরে সেজে থাকা মানুষের উপর ভর করে ক্যাম্পাসে ছিনতাই হয়, বিভিন্ন বাহিনীর এজেন্ট ঘোরাফেরা করে, তখন আসলে আমার এদের প্রতি ওই সিম্প্যাথিটা চলে গেছে। সিম্প্যাথি চলে গেছে এই অর্থে যে সমস্ত যারা আসলেই ভবঘুরে, যারা আসলে ছিন্নমূল অসহায় মানুষ, এদের পুনর্বাসন করার দায়িত্বটা মূলত রাষ্ট্রের, ঢাকা বিশ্ববিদ্যালয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করতে পারে সর্বোচ্চ রাষ্ট্রকে আহ্বান জানাইতে পারে যে এদেরকে আপনি পুনর্বাসনের আওতায় নিয়ে আসুন। সেই কাজটা আমরা ডাকসুর পক্ষ থেকে অবশ্যই করব। আমি নিজে সমাজসেবা অধিদপ্তরের কাছে যাব, সেখানে তাদের সাথে অলরেডি যোগাযোগ করা হয়েছে, আমাদের মোনামি ম্যাম সে অনেকবার যোগাযোগ করেছে, আমি নিজেও এটা তদারকি করব। আমরা তাদের কাছে যাব, তাদের মাধ্যমে যারা আসলেই ছিন্নমূল ভবঘুরে অসহায় মানুষ, এদেরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, এদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, সেই আহ্বানটা রাষ্ট্রকে আমরা জানাবো। বাট ডিরেক্টলি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান উৎপাদন করা, বিশ্ববিদ্যালয়ে সেরকম একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য কাজ করতেছি আমরা। সো এটা করতে গিয়ে যদি আমার এই সমস্ত ছিন্নমূল ভবঘুরে পাগল মানুষদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়, সেটা আমি করব, কারণ এদের উপরে ভর করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়। আপনি মোনামি ম্যাডামের কথা বলছিলেন, আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে স্লাট শেমিং করা হচ্ছে। এবং যদি বলি যে হচ্ছে এটি আমরা দেখতে পেয়েছি যখন তিনি ডাকসুকেন্দ্রিক কাজগুলোতে বেশি যুক্ত হয়েছেন, কিভাবে দেখেন? মনোয় ম্যাম মানুষটা আমাদের শিক্ষক, এটা তার একটা পরিচয়। তার আর একটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে, তিনি হচ্ছে জুলাইতে যখন আমরা চোখমুখে অন্ধকার দেখতেছিলাম, খুনি হাসিনা আমাদের উপরে দেদারসে গুলি চালাচ্ছিল, আমাদেরকে মানে বাস বিচারহীনভাবে গ্রেফতার করতেছিল, ওই সময়টাতে আমাদের সামনে ঢালের মতো দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে গিয়েছিলেন যে মানুষটা, তার নাম শেরিন আমিন মোনামি। তো ম্যামকে দেখেছি, আমাদের স্টুডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, ম্যাম তাকে ধরে রেখেছেন পুলিশের সামনে। সো ম্যামের এই কার্যক্রম আমাদের সাহসকে দ্বিগুণ করে দিয়েছিল, এই কারণে ম্যাম আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। এখন এগুলো করতে গিয়ে ম্যাম প্রথমেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। এরপরে যখন সে ম্যাম ডাকসুর কার্যক্রমে সে যেহেতু প্রশাসনের দায়িত্বে ছিল, তাকে সেই কাজ করতে হয়েছে। সেই কাজ করতে গিয়ে আমরা দেখেছি একটা দলের জিএস ক্যান্ডিডেট, ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট হামিম ভাইয়ের সাথে তার একটা বাগবিতণ্ডা হয়েছিল। তো এইটার মধ্য দিয়ে ছাত্র দলের সমর্থকদের কাছেও হয়তো বা তিনি শত্রুতে পরিণত হয়েছেন, যার প্রমাণটা আমরা দেখেছি এই যে স্লাট শেমিংগুলো হচ্ছে, যে সমস্ত আইডি থেকে করা হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে তারেক রহমানের ছবি প্রোফাইলে দেয়া, কভারে দেয়া, মানে ছাত্রদল, যুবদল, বিএনপি ঘেঁষা মানুষদের আইডি থেকে স্লাট শেমিংগুলো করা হচ্ছে। আমরা দেখলাম যে হচ্ছে আপনারা মামলা করেছেন এবং সেখানে সহযোগিতা করেছেন। মামলাটা মেনলি মনোয় ম্যাম করেছে, ডাকসু এখানে সহযোগিতা করেছে। সেখানে আসলে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা আসলে কোন পক্ষের বা দলের? মামলাটা করা হয়েছে কিছু নির্দিষ্ট মানুষের নামে, যাদের আইডেন্টিফাই করে গিয়েছে। ওই যে একজন আছে মুস্তফা কুলাঙ্গার, এই একটা আছে, আর এর বাইরে অনেক অসংখ্য আইডি থেকে স্লাট শেমিং করা হয়েছে।
তো এদের ম্যাক্সিমামগুলোই ঘাটাঘাটি করে দেখা গেছে এই ধরনের পলিটিক্যাল আইডিওলজির সাথে সম্পৃক্ত। আমরা আজকেও দেখলাম যে হচ্ছে আপনার আশরাফুল আলম খোকন নামে একজন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তিনিও এরকম স্লাশিমিং করেছেন। আবার মামলা করবেন কিনা আপনারা? মামলা করবেন কিনা বিষয়টা মনে হয় ম্যাম ভালো বলতে পারবেন, বাট আমি মনে করছি মামলা করা উচিত। কারণ এই সমস্ত কুলাঙ্গার, এদের কারণে রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণটা মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে। অনলাইন জগতে মেয়েদের বিচরণটা খুবই মানে হুমকির মুখে পড়তেছে। সো এই সমস্ত সমাজের ক্যান্সার, এদেরকে আসলে এই ক্যান্সার আসলে মুক্ত করাটার জন্য এদের বিরুদ্ধে যত আইন প্রয়োগ করার মাধ্যমে এটা নির্মূল করা উচিত বলে আমি মনে করি। ম্যামকে পরামর্শ দেবে, ম্যাম মামলা করেন। কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা আসলে? আমাদের দায়বদ্ধতা তো অবশ্যই আছে, নৈতিক দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা কাজ করতেছি। ডাকসুর তো একটা লিগ্যাল আইনি বডি আছে, আমাদের আইন সম্পাদক আছে, তার সহযোগিতায় মূলত মামলাটা করা হয়েছে। এবং আমরা এটার পক্ষ থেকে, ডাকসুর পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী এই ধরনের স্লাশিমিংয়ের শিকার হবেন, সে যে আইডিওলজির হোক না কেন, সে বিএনপি হোক, জামাত হোক, মানে আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্ট বাদে, সে যে আইডিওলজি ধারণ করুক না কেন, তাকে আমরা আইনি সহায়তা প্রদান করব। তার পাশে আমরা থাকবো ডাকসুর পক্ষ থেকে। আমরা দেখলাম যে বামপন্থী ছাত্র সংগঠন যদি বলি বিপ্লবী ছাত্র মৈত্রী, তারা আজকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। অ্যাপ্রোচটি কীভাবে আপনি দেখেন? তাদের অ্যাপ্রোচ বলতে, তারা যদি স্লাশ শেমিংয়ের বিরুদ্ধে কথা বলে আমরা অবশ্যই তাদের সাথে আছি। তারা যখন অন্যায় কথা বলবে তাদের সাথে আমরা অবশ্যই আছি। তারা স্লাশ শেমিংয়ের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের পাশে সর্বাত্মকভাবে থাকবো। বাট তারা যখন কোনো অন্যায্য দাবি করবে, যখন কোনো অন্যায় কার্যক্রমে সম্পৃক্ত থাকবে, তাদের পাশে আমরা থাকবো না। এইটাই আমাদের অবস্থান। আমরা দেখলাম যে সম্প্রতি আপনারা হচ্ছে ডাকসুর যে পেজ, সেখান থেকে হচ্ছে বিএনপির সমালোচনা করলেন। অনেকে মনে করছে যে বিএনপির সমালোচনা করা মানে হচ্ছে জামাতকে প্রমোট করা বা জামাত হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে আসলে যদি ব্যাখ্যা জানতে চাই, আসলে আপনারা সত্যি সত্যি কি জামাত হয়ে গেছেন কিনা? এটা একটা ভালো প্রশ্ন, কারণ ডাকসুতে ছাত্র শিবিরের জনশক্তিরা এখানে জিতে আসার মাধ্যমে অনেকেই ডাকসুকে ছাত্র শিবিরের একক সম্পত্তি বলে মনে করে। এটা আসলে ক্লিয়ার হওয়া দরকার। দেখেন, আমরা বিএনপির সমালোচনা করি নাই, এখানে আমরা সমালোচনা করেছি তাদের কাজের। এখন কাজটা বিএনপি করেছে বলে বিএনপির নামটা এখানে আসতেছে। আমরা কী নিয়ে কথা বলেছি? আমরা কথা বলেছি জুলাই নিয়ে, যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্টের মতো বিষয় রয়ে গিয়েছে, আমরা বলেছি সেগুলোর প্রশ্ন সুরাহা করে এটা সমাধান করা দরকার, সেটা বলেছি। এক্ষেত্রে যদি আমাদের কথা বিএনপির বিপক্ষে যায়, এখানে আসলে বিএনপি মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা যেটার বিরুদ্ধে কথা বলেছি, যে কাজের সমালোচনা করেছি সেইটা। এখন এই সেম কাজ জামায়াত করে, এনসিপি করে, অন্য কোনো দল করে, আমরা তাদের সমালোচনা করব। এখানে আসলে দলটা ফ্যাক্ট না, ফ্যাক্ট তাদের কাজ। এখানে জুলাই নিয়ে কথা হচ্ছে, যেখানে ডাকসুর ম্যাক্সিমাম নেতৃবৃন্দ জুলাইয়ের সূর্য সন্তান, জুলাইতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সো তারা জুলাই নিয়ে কথা বলবে না? আপনি জুলাই নিয়ে কাজ করবে না? অবশ্যই কাজ করবে, কথা বলবে। দেশের যে কোনো রাজনৈতিক সংকটে ডাকসু সেখানে থাকবে। যে কোনো রাজনৈতিক সংকটে, যে কোনো সম্ভাবনায় ডাকসু জাতিকে পথ দেখাবে। তো সেই জায়গা থেকে ডাকসুর নৈতিক দায়বদ্ধতা আছে যে জুলাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটার উপর ভর করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, সো সেইটার সুরাহা না করে যদি অন্যভাবে সমাধান করার চেষ্টা করা হয়, অন্য কিছু করা হয়, সেখানে ডাকসু অবশ্যই কথা বলবে। এই জায়গা থেকে ডাকসু তার অবস্থা ঠিকই আছে। এখানে আসলে বিএনপি সমালোচনা করে নাই, করেছে কাজের। যেহেতু কাজটা বিএনপি করেছে, এই জন্য স্বভাবতই বিএনপির নাম আসতেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি বেশ কিছুদিন আগেই বলেছে এরকম যে 500-1000 টাকার যে প্রসঙ্গটি সেটি তিনি এনেছে এবং আপনাদের সমালোচনাও করেছে বিশেষ শিক্ষার্থীদের। তো এই ব্যাপারটিকে আপনারা আসলে কীভাবে দেখেন? আসলেই কি আপনারা টাকা পয়সা দিয়ে ভোট কিনেছেন কিনা? আমি আসলে নূর ভাইয়ের পুরো বক্তব্যটা শুনি নাই এটা। তবে উনি যখন এই কথাটা, আমি যখন প্রথম এখন টিভির একটা ইয়েতে দেখেছিলাম আর কি, যে 500-1000 টাকা দিয়ে গ্রামের মানুষদের মতো ভোট কিনতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে। সো এটা শুনে আমার খুবই দুঃখ লাগলো, কারণ নূর ভাইয়ের তো খুব ভালো মতোই জানার কথা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেরুদণ্ড শক্তওয়ালা প্রাণী। তারা যদি মেরুদণ্ড শক্ত না করে থাকতেন, তাহলে 19-এর ডাকসুতে যখন ছাত্রলীগের ভরা যৌবন, ওই সময়টাতে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাকে ভোট দিয়ে বিপি শিক্ষার্থীরা বানাইতো না। তাহলে তো এটাও বলতে হয় যে আপনিও কি তখন 500-1000 টাকা দিয়ে ভোট দিয়ে বিপি হয়েছিলেন? পরে দেখলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলতেছে এটা নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, এই জন্য আমি কিছু বলতেছি না এটা নিয়ে। বাট যদি এটা নুরুল হক নূর মানসিকতা লালন করে এরকম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছে, তাহলে তাকে বলবো আপনি ভুল করতেছেন। শিক্ষার্থীরা মেরুদণ্ডওয়ালা প্রাণী, তাদের মেরুদণ্ড এখনও স্ট্রং। তাদের মেরুদণ্ড স্ট্রং বলেই আপনি 19-এ বিপি হতে পেরেছিলেন, এবং 25-এর ডাকসুতে ছোটো লোক চাঁদাবাজার স্থান পায় নাই।
আপনাদের ডাকসুকে মাঝে মধ্যে আমরা দেখি যে মানসুরা, যিনি ছাত্র দলের, তিনি ডিকসু বলে বলেন। তো এই যে ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? এটা আসলে মানসুরা বলুক আর যে বলুক না কেন, খুবই বিকৃত মানসিকতার একটা শব্দ চয়ন। যার মুখ থেকে এই ধরনের শব্দ আসে, এটা আসলে তার মানসিকতা কেমন, তার ভেতরটা কেমন, এইটা উন্মোচিত করে দেয়। সো এটা নিয়ে আসলে মন্তব্য করাটা আমার রুচিতে বাধে। ডাকসুর মতো একটা প্রতিষ্ঠান, যেটা শিক্ষার্থীদের অধিকার রক্ষার সবচাইতে বড় হাতিয়ার, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এখানে ডাকসু হয়েছে, সেই ডাকসুকে বিতর্কিত করতে চাওয়া, ডাকসুর কার্যক্রমকে বিতর্কিত করতে চাওয়া, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক আইডিওলজির কারণে শিক্ষার্থীদের অধিকারকে পাশ কাটানোর মতো ধৃষ্টতা দেখানো, এটা আসলে শিক্ষার্থী সুলভ আচরণ না। আর যার কথা বলেছেন তাকে নিয়ে কী বলবো, আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা তো ফেসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তার আছে, কিন্তু এই সময় এসে যে পাগলামিটা করতেছেন, এটা তার ব্যক্তিত্বের সাথে কোনোভাবেই যায় না। ইভেন ছাত্র দলের কাছ থেকেও আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করি না। ছাত্রদল তো আসলে এমন দল যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইতে আন্দোলন করেছি, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছি। সো সেই ছাত্রদল যখন এসে ডাকসু কার্যক্রম বিতর্কিত করতে চাইবে, ডাকসুকে কী বললেন ডিকসু বলবে, বা আরও ধরনের বিভিন্ন ব্যঙ্গাত্মক নাম মানুষকে ডাকবে, এটা আসলে তাদের কাছ থেকে আশা করি না। আমরা তাদেরকে বলবো যে যেহেতু সবার ক্যাম্পাস, সবার দায়িত্ব ক্যাম্পাস ঠিক রাখা, সুন্দর রাখা, যেহেতু ডাকসুটা নিয়ে কাজ করতেছে, আপনারা ডাকসুর হাতকে শক্তিশালী করুন। ডাকসু কোনো ভুল করলে সেটা যৌক্তিক সমালোচনা করুন। আমরা সমালোচনা গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। ইভেন আমার পরিকল্পনা আছে, আমি ডাকসুর ভবনে একটা বক্স স্থাপন করব, অভিযোগ বক্স। সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে কোনো সমস্যা, সম্ভাবনা, দুঃখ কষ্টের কথা বলবে, আমরা সেগুলো শুনবো। আমরা ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন আমাদের, বাট সেই সমালোচনার ভাষাটা সমালোচনার মতোই হওয়া উচিত। সেই সমালোচনার ভাষাটা গালি হওয়া উচিত না। এটা শিক্ষার্থী সুলভ আচরণ না। আচ্ছা, আপনারা বারবার বলছেন যে ডাকসুকে বিতর্কিত করার জন্য আসলে বারবার অনেকে চেষ্টা করছে। যারা হেরে গেছে তারাই এমনটি করছে কিনা? ব্যাপারটা এমনই আসলে, অনেকে তো ভেবেছিল ডাকসু হবেই না। আপনি দেখেছেন শুরু থেকে ডাকসুর জন্য না হয়, এটার জন্য কিন্তু অনেকগুলো গ্রুপ কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত ডাকসু হয়ে গিয়েছে। এবং দুঃখজনকভাবে অথবা আনন্দজনকভাবে, যেভাবে হোক না কেন, তারা শিক্ষার্থীদের ভোট পায় নাই। এরপর থেকে তারা আসলে ক্যাম্পাস থেকে আশা হারিয়ে ফেলেছে, আমি যেটা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। এবং তারা নানাভাবে কথাবার্তার মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে ডাকসু যেন ফাংশন করতে না পারে, যাতে করে শিক্ষার্থীরা মনে করে যে ডাকসুই ডাকসু আসলে ওরকম কার্যকর কিছু না। এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে তারা তৎপর। দুঃখজনক আচরণ, আমরা এটা প্রত্যাশা করি না। আমরা আশা করতেছি সকলের সহযোগিতা সম্ভাবনামূলক ডাকসু এগিয়ে যাক। আমরা দেখলাম যে হচ্ছে বিভিন্ন হলেই আপনার, বিশেষ করে ছাত্রীদের হলে আপনারা সিরাত সন্ধ্যা সেটি আয়োজন করছেন, এবং এটি একটি নির্দিষ্ট ঘরানার, অনেকে মনে করেন যেটি ছাত্র শিবিরের যে আদর্শ, বিশেষ করে ইসলামিক আদর্শ, এর সাথে যায়। এবং সেখানে তারও অনেক আদর্শের অনেকে আছে এবং অন্য ধর্মের শিক্ষার্থীও আছে। তারা আসলে এই অনুষ্ঠানগুলোকে কীভাবে নিচ্ছে? আসলে এই সমস্ত বিষয়গুলোতে আপনার যদি আমাদের শিক্ষার্থীদের সরাসরি ফিডব্যাক গ্রহণ করেন, আপনি সন্তোষজনক অ্যান্সার পাবেন। আপনি দেখবেন আমাদের যিনি সাহিত্য সম্পাদক, বর্তমান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, তার একটা কথা খুব ভালো মতো আমার মনে আছে। সে বলতেছিল যে আমি হচ্ছে সাহিত্য জগতে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অথবা অন্য যে কোনো ধর্মাবলম্বী, অন্য যে কোনো মতাবলম্বী, অন্য যে কোনো চিন্তা লালনকারী, আদর্শ লালনকারী, সকলের অংশগ্রহণমূলক সাহিত্য সংস্কৃতির একটা নিদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিষ্ঠা করব। তো আমি দেখতে পাচ্ছি সে তো তার লক্ষ্যে ঠিকই আছে। সে একদিকে যেমন সিরাত সন্ধ্যা আয়োজন করছে, সে একদিকে পুঁথিপাঠের আসর বসিয়েছে, সে চারুকলায় শরৎ উৎসব আয়োজন করেছে, সে জগন্নাথ হলের পূজাতে সহযোগিতা করেছে। আমার কাছেও দেখতে পাচ্ছি আমি এখানে সকল ধর্মের, সকল মতের, সকল আদর্শের, সকল চিন্তা চেতনার মানুষের মতাদর্শের যে সাহিত্যের প্রতিচ্ছবি, সেটা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মাধ্যমে সে প্রদর্শন করার পথেতে ঠিকই আছে। সে এটা আসলে নির্দিষ্টভাবে ফ্রেমিং করে কোনো নির্দিষ্ট দলের বলে দেখানোটা অন্যায়। সর্বশেষ জানতে চাইবো যে ডাকসুকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী, যে ইশতেহার দিয়েছিলেন কতটুকু পূরণ করতে পারবেন? সত্যি কথা বলতে ডাকসুতে আমার কোনো ইশতেহার ছিল না। বাট আমার কিছু পরিকল্পনা ছিল আগে থেকে, যেহেতু আমি আমার প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করতাম। তো আমি মনে করেছিলাম ডাকসুতে নির্বাচিত হলে সেই কাজগুলো করার পথ আমার জন্য আরেকটু সহজ হবে। তো এই চিন্তাগুলো বাস্তবায়ন করাটাই ছিল আমার পরিকল্পনা, কোনো ইশতেহার না। তারপরেও ডাকসুতে যেহেতু নির্বাচিত হয়েছে, শিক্ষার্থীরা আস্থা রেখেছে, তো শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছুই আমি করবো। যেমন আপনাকে আমি প্রথমেই বলেছি, আমার বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা সমস্যা, এটা যদি আমি সমাধান করতে পারি, আমার বিশ্ববিদ্যালয়ের টোটাল সমস্যা 60% অটোমেটিক কমে যাবে। সো এটা বাস্তবায়ন করতে গেলে নানা রকমের বাধা বিপত্তি আসতেছে।
কাজ করতে গেলে প্র্যাকটিক্যালি বাধার সম্মুখীন হয়েছি। আবার বিভিন্ন প্রশাসনিক জটিলতা আছে, সিস্টেমগত জটিলতা আছে, অনেক দিন ডাকসু হয় নাই, সব কিছু জং ধরে আছে। তো এই সবগুলো জং সরিয়ে, সকল বাধাকে মারিয়ে, সকল জটিলতাকে পাশ কাটিয়ে যদি আমি এটা বাস্তবায়ন করতে পারি, একটু সময় লাগবে আমার, কারণ যেহেতু অনেক বড় একটা ব্যাপার, একটু সময় লাগবে। বাট এটা বাস্তবায়ন করতে পারলে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 60% সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। এর বাইরে আমার আরও বেশ কিছু পরিকল্পনা আছে। সমাজসেবামূলক কার্যক্রম ক্যাম্পাসে আমি পরিচালনা করব, সে লক্ষ্যে বেশ কিছু কাজ করেছিও। যে ছাড় পোকার ওষুধ দেওয়া হচ্ছে প্রত্যেকটা হলে, সেখানে আমার সমন্বয় আছে। মেডিকেল হেলথ ক্যাম্প হচ্ছে প্রতি মাসে একটা করে, সেখানে আমার সমন্বয় আছে। তাৎক্ষণিক যে কোনো সমস্যার সমাধানে আমি চেষ্টা করি তৎপর থাকার জন্য। তো আশা করতেছি আমি আমার যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করতে পারবো, যেটার মাধ্যমে আমি চলে যাওয়ার পরেও শিক্ষার্থীরা উপকার ভোগ করবে, শিক্ষার্থীরা এর থেকে বেনিফিটেড হবে, তারা নিরাপদ থাকবে। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইতোমধ্যে তাদের যে যাত্রা, সে যাত্রার 1.5 মাস অতিক্রম করেছে এবং তারা কতটুকু শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরেছে সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।